রবি ঠাকুর বলছেন, জীবনে যে যশ আমি পাচ্ছি, পৃথিবীর মধ্যে ত্রিপুরা মহারাজা বীরচন্দ্র মাণিক্যই তার প্রথম সূচনা করে দিয়েছিলেন অভিনন্দনের দ্বারা। যিনি উপরের শিখরে থাকেন, তিনি যেমন যা সহজে চোখে পড়ে না তাকেও দেখতে পান, মহারাজা বীরচন্দ্র তেমনি সেদিন আমার মধ্যে অস্পষ্টকে দেখেছিলেন। তিনি আমার অপরিণত আরম্ভের মধ্যে ভবিষ্যতের ছবি তার বিচক্ষণ দৃষ্টির দ্বারা দেখতে পেয়ে তখনই আমাকে কবি সম্বোধনে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করেছিলেন। রবি ঠাকুরের কথা বীরচন্দ্র মাণিক্যকে নিয়ে। ত্রিপুরা শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, বরং একটি সাংস্কৃতিক পরিমণ্ডল, যা রবীন্দ্রসঙ্গীতের আবেগকে আপন করে নিয়েছে। ত্রিপুরার বাঙালি জনজাতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রবীন্দ্রসঙ্গীত চর্চা করে আসছেন বহুকাল ধরে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সাংস্কৃতিক সংগঠন, স্কুল ও বিভিন্নভাবে তাদের ছড়িয়ে রয়েছে রবি সুধার ঝর্ণাধারা। সবুজ পাহাড়, বুনো ফুল, ঝর্ণা ও ছড়া নদী। কবিগুরু প্রকৃতির প্রতি ছিলেন ভীষণ সংবেদনশীল। তার নোবেলজয়ী গীতাঞ্জলি কাব্যেও প্রকৃতি ও আত্মার সংযোগ তিনি অনুভব করেছিলেন বারংবার। আমরা সবাই জানি কবি ত্রিপুরায় মোট 7 বার আসেন। তার পছন্দ ছিল মালঞ্চ নিবাস। আজ এই পর্বে ত্রিপুরার রবি ঠাকুরের রচনার সম্ভার, যা তিনি 7 বার ত্রিপুরায় আসার কালীন তার পারতে পারতে ভালোবাসা লেগে রয়েছে। তৎকালীন সময়ে যে ত্রিপুরার সাহিত্যপ্রেমী মহারাজাদের লেখার যে সাদৃশ্য, তাও তুলে ধরা হবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে। আসুন আরো একবার স্বাগত জানাই। মঞ্চে রয়েছে রবি সুধার শিল্পীরা এবং উত্তরায়ণার শিল্পীরা নৃত্য এবং গানের মধ্য দিয়ে এক অসাধারণ যুগলবন্দি। সঙ্গে বাঁশিতে শিল্পী অলোক দাস, এসরাজে শিল্পী অনুপম শীল, তবলায় শিল্পী মণিলাল চক্রবর্তী এবং পারকাশনে শিল্পী শাশ্বতী দেবরা। হ্যালো, আচ্ছা, নমস্কার জানাই সকলকে। আজকের দিনের আমাদের শেষ নিবেদন এটি, এবং আমরা নৃত্য গীতের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে মহারাজাদের সঙ্গে, 4 পুরুষের সঙ্গে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নিবিড় সম্পর্ক, শুধু সক্ষতা উনি এসেছেন 7 বার সেজন্য নয়, তাদের রচনা শৈলীর মধ্যেও যে সেই সক্ষতা সাদৃশ্য আছে, সেগুলো আমরা কিছু কিছু তুলে ধরব। এবং কিভাবে মহারাজাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেগুলো উঠে আসবে এই সমস্ত গানে, কথায়। তো আমরা আর দেরি না করে শুরু করছি আজকের নিবেদন আমাদের রবীন্দ্রনাথ ও ত্রিপুরা।
উত্তর পূর্ব ভারতের এক কোণে সবুজ বনানী আর উঁচু নিচু পাহাড়ে ঘেরা ছোট্ট রাজ্য ত্রিপুরা। স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষার সংগ্রামে এই দেশীয় রাজ্যের রাজাদের অধিকাংশ সময়ে কেটে গেছে। এদের ধন দৌলত ছিল অতি সামান্য, কিন্তু উন্নত সংস্কৃতিবোধ, রুচিবোধের আভিজাত্য আর উদার চিত্তবৃত্তিতে তাঁরা ছিলেন অতুলনীয়। আমরা কবিগুরুর ত্রিপুরায় বসে লেখা একটি গান দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করছি। 1926 সালে কবি যখন শেষবার আসেন আগরতলায়, তখনকার লেখা একটি গান। তিনি যেন এই গানে বলতে চেয়েছেন সকলকে ত্রিপুরায় আসতে, আহ্বান জানিয়েছেন ত্রিপুরায় আসা। শোনা যাক সেই গানটি, যা ত্রিপুরার মালঞ্চ নিবাসে বসে কবি লিখেছিলেন। শুরু করব এ রাজ্যের বাংলা ভাষার সঙ্গে সঙ্গে যে ভাষাটি প্রচলিত ককবরক। প্রথম এক লাইন তার ছোঁয়া দিয়ে মূল আকর্ষণে যাব আমরা।
পূর্বাঞ্চলের বনবীথি মণ্ডিত এই স্বাধীন রাজ্য ত্রিপুরার জীবনচর্চার ইতিহাস একেবারে বিস্ময়কর স্বাতন্ত্র্যের ভাস্বর। প্রকৃতির নিবিড় ছায়া পর্বতদ্রোহিতা ত্রিপুরার সাহিত্য সংস্কৃতির গতিধারাকে যেমনি নবরং দিয়েছে, আবার উদার রাজন্যকুলের সক্রিয় উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় তা দিনে দিনে সমৃদ্ধি লাভ করেছে। বসন্ত মানেই যেমন আনন্দের উদ্বেলতা, আবার তারই পাশে হৃদয় অলিন্দে এক গভীর হাহাকার। বাইরের রঙিন ফাঁক যেন ঢেকে দিতে চায় মনের কোণের সকল দীনতা, গভীর ক্রন্দন আর অপ্রাপ্তির হুতাশ। 1926 সালেরই লেখা একটি গান, পরে নবীন নাটকেও ব্যবহৃত হয়েছে। কবির তখন 64 বছর বয়স। কবি লিখলেন যে গানটি, কবি যা রাজন্দরে দেখে বিমোহিত হয়েছিলেন তারই বহিঃপ্রকাশ এই গানে যেন ধরা পড়ে। শুধু সংস্কৃতি পৃষ্ঠপোষকতাই তো নয়, এক দুর্লভ প্রবণতায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন অতি উন্নত মানের সংস্কৃতি চর্চায়। ত্রিপুরার রাজবংশের শেষ 4 রাজা কাব্য, সাহিত্য, সঙ্গীত এবং চিত্রশিল্পে তার অসাধারণ স্বাক্ষর রেখে গেছেন, আর তাই সহজাত উত্তরাধিকার হয়েছেন ত্রিপুরার আপামর জনসাধারণ। সংস্কৃতির এই সমতুলতাই কাছে টেনেছে বালক কবি রবিকেও। ভগ্ন হৃদয় দিয়ে যে হৃদয়ের এক অলিন্দ পূর্ণতা পেয়েছে, আবার অপর অলিন্দে মহারাজাদের সারল্য, চিন্তার উৎকর্ষতা আর প্রকৃতির বিপুল সমারোহ বারবার হাতছানি দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। 1877 সালে কবির বয়স তখন মাত্র 16 বছর। ভানুসিংহ ঠাকুর ছদ্মনাম ব্যবহার করে যে পদাবলী তিনি রচনা করেছেন, তার সঙ্গে ত্রিপুরার মহারাজা বীরচন্দ্রের রচনার এক প্রবল সাদৃশ্য চোখে পড়ার মতো।
এই গানটি এখন আমরা শুনব ভানু সিংয়ের পদাবলী। আজকের প্রজন্ম হয়তো এই ক্ষুদ্র রাজ্যের সংস্কৃতি বলতে বোঝে শচীন কর্তার চারণভূমি বা রাহুল দেব বর্মনের পিতৃভূমি, কিন্তু বহু পূর্বের ইতিহাস আজ লুপ্ত প্রায়। ব্রজবুলি ভাষায় লিখিত মহারাজের পদাবলী
তার সাক্ষ্য বহন করে চলেছে আজও। তাদের এই সুরের মূর্ছনার পেছনে যে সম্মোহনী মায়াময় ইতিহাস জড়িয়ে আছে, কজন তার খবর রাখে? শোনা যাক মহারাজা বীরচন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর রচিত একটি হোলির গান। বোঝা যাবে তিনি শুধু ত্রিপুরা রাজ্যের মহারাজাই নন, মহাকবিও বটে। ব্রজবুলি ভাষায় রচিত এই গানটি বসন্ত বাহারে একতালে নিবদ্ধ। 1892 সালে ঝুলন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল মহারাজা বীরচন্দ্রের এই গানখানি। ত্রিপুরার বসন্ত যে গভীর রেখাপাত করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে, তাই পরবর্তীকালে বিশ্বভারতীর মতন কবিশ্রেষ্ঠ শিক্ষায়তনে বসন্ত উৎসব নামে খ্যাতি লাভ করেছে বিশ্বজোড়া। কালের গর্ভে যেন হারিয়ে না যায় এই কথাগুলো। যতদিন পৃথিবীতে প্রেম থাকবে, রং থাকবে, ঋতুরাজ বসন্তের সমাগম থাকবে, বেঁচে থাকবেন রবীন্দ্রনাথ, বেঁচে থাকবে মানবতা,
বেঁচে থাকবে মানুষের হৃদয়ের প্রণয় লীলা। এই রঙের ভিতরকার গভীর বেদনা মিশ্রিত করুণ সুরি জাগিয়ে রাখবে সকল দুঃখ জাগানিয়াকে। কারণ সকলে তো ফুরায় স্বপন প্রায়, স্মৃতির আলো জেলে তার উত্তাপে উষ্ণতায় বয়ে যায় কাল থেকে কালান্তর আর যুগ থেকে যুগান্তর। মানব হৃদয়ের এই রঙিন প্রেমের খেলা অক্ষয় করে রাখে সকল সৃষ্টিকে। কবি যেন কোন শূন্যতায় লেখেন ত্রিপুরায় বসে একখানি গান। মনে হয় যেন তিনি সেই রাধা কিশোরের অনুপস্থিতি অনুভব করছেন। এই গানটিও কিন্তু কবি ত্রিপুরায় বসেই লিখেছিলেন। যে 5টি গান কবি ত্রিপুরায় বুকে বসে লিখেছেন তার অধিকাংশ গানই তাই আমরা পাই সেই বসন্তের, তার সাথে প্রেমের এক তীব্র আকুতি। শোনা যাক আরো একটি এমনই গান যার মধ্যে বসন্ত, রঙিন বসন্ত প্রবলভাবে ধরা দিয়েছে।
রাজন্দরে সত্যিকারের বসন্ত সমাগম, আনন্দমুখর ফুলের রেণুর ফাঁক ছড়িয়ে পড়া রামধনুর রঙিন বিচ্ছুরণ। কবি এসে যেন বলে যান, আপন হারা মাতোয়ারা আছি তোরা সাধু ওগো সখী, দেবে নাকি পেয়ার আমার ভরে ভরে, আপন হারা মাতোয়ারা আছে তোমার সাধু। ভগ্ন হৃদয় পড়ে মহারাজা বীরচন্দ্র রাজদূত হিসেবে রাধারমণ ঘোষকে পাঠান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভবিষ্যতের শ্রেষ্ঠ কবিকে সম্মান জানাতে। কবি তখন বালক। বয়সকালে কবি এই ঘটনাটিকে বিশ্ব ইতিহাসে বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা বলে ব্যক্ত করেছেন। কবি নিজে স্বীকার করেছেন, পৃথিবী থেকে যে যশ রবীন্দ্রনাথ পেয়েছেন, ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র কিশোরী তার সূচনা করে দিয়েছিলেন। আসলে মহারাজা বীরচন্দ্র ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ এবং চিত্রশিল্পী, এবং অবশ্যই একজন শিল্পবোদ্ধা। আমরা আজকে শেষ করব এমনই একটি গান দিয়ে। 1900 সালের কবির লেখা এই গানখানি। কবির তখন 39 বছর বয়স। মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরকে কলকাতায় আমন্ত্রণ জানালেন তাকে সম্বর্ধনা দেবেন বলে। এই জন্যে তিনি একখানি গান রচনা করলেন এবং নাটোরের মহারাজাকে দিয়ে এই গানখানি তিনি গাওয়ালেন এবং মহারাজাকে সেই অনুষ্ঠানে সম্বর্ধনা দিলেন। শোনা যাক সেই গানটি। রাজ
এভাবেই তিনি হৃদয় রাজ আমাদের হৃদয়ে সর্বদা বিরাজমান থাকেন।